হোলি উৎসবে রং খেলতে গিয়ে ছেলের অদ্ভুত অনুরোধ। আমি শিহরিত হয়ে উঠলাম যখন সে বলল, মা, রং তোমাকে আরও সুন্দর করেছে। আমি তোমাকে ভালোবাসি, আমার স্ত্রী হিসেবে চাই। আজ এই উৎসবের দিনে তুমি আমাকে বিয়ের কথা দাও। হোলি উৎসবে সবাই মিলে বাড়ির ছাদে রং খেলছিলাম। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাই এসেছে। বাবা সবার গালে রং লাগাচ্ছেন, বন্ধুরা একে অপরকে ভিজিয়ে দিচ্ছে। ছেলে আমার গালে লাল রং লাগিয়ে দিল, আমি তার কপালে। রং খেলতে খেলতে মাথা থেকে পা পর্যন্ত রঙিন হয়ে গেলাম। এমন সময় ছেলে আমাকে একপাশে ডেকে নিয়ে গেল। মা, তোমাকে একটা কথা বলবো, সে বলল। আমি ভাবলাম হয়তো কোনো সারপ্রাইজ প্ল্যান করেছে। রঙের ভেতর থেকে হঠাৎ সে আমাকে জড়িয়ে ধরে এই কথাগুলো বলল। সবাই রং খেলার ব্যস্ততা ছিল, আমি নিথর হয়ে দাঁড়িয়ে রইলাম। এই আনন্দের দিনে আমার ছেলে কেন এমন বিকৃত প্রস্তাব দিচ্ছে? ছাড়ো আমাকে, আমি ওকে ধাক্কা দিলাম। সবাই ব্যস্ত, কেউ দেখছে না। তুমি পাগল হয়ে গেছ। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অনিন্দিতা মজুমদার। আমার বয়স ৪৬ বছর। আমার স্বামীর নাম দেবব্রত মজুমদার, বয়স ৪৯ বছর। আমাদের ২ সন্তান, অভিষেক আর সুমি। অভিষেক ২০ বছর বয়সী, কলেজে পড়ে। সুমি ১৬ বছর বয়সী, স্কুলে যায়। সেদিন ঘটনাটা ঘটল যখন আমরা হোলির উৎসব পালন করছিলাম। আমাদের পারিবারিক বাড়িতে প্রতিবছর সবাই মিলে হোলি উৎসব পালন করি। এবার ছেলে অভিষেক বাড়িতে এসেছিল কলেজ থেকে ছুটি নিয়ে। সকাল থেকে সবাই মিলে প্রস্তুতি নিচ্ছিল উৎসবের। দেবব্রত আর তার বন্ধুরা রং কিনতে গিয়েছিল। আমি আর আমার বোন পায়েস বানাচ্ছিলাম। সুমি তার বান্ধবীদের ডেকেছিল। সবাই মিলে তৈরি হচ্ছিল রঙের খেলার জন্য। আমার বাবা মা, ভাই বোন, শ্বশুর শাশুড়ি সবাই এসেছিল। বাড়িতে মানুষের ভিড় লেগে গিয়েছিল। সকাল থেকে সবাই আনন্দে মেতে উঠেছিল। সবার মুখে হাসি, গান আর উচ্ছ্বাস। হোলির খেলা শুরু হল ১০টার দিকে। সবাই একে অপরের গায়ে রং মাখাতে শুরু করল। আকাশ থেকে পড়ছিল হালকা রোদ, বাতাসে ভাসছিল আবির আর গুলালের গন্ধ। ছাদে বাজনা বাজছিল, সবাই নাচছিল, গাইছিল। সবার মুখে হাসি, সবার গায়ে রঙের ছোপ। আমি লাল শাড়ি পরেছিলাম, মাথায় সাদা ফুলের মালা। দেবব্রত আমাকে দেখে বলল, আজ তুমি রানীর মতো দেখাচ্ছ। আমি হাসলাম। সবাই মিলে একসাথে খেলছিলাম। ছেলে অভিষেক এসে আমার গালে লাল রং লাগাল। আমি তার কপালে নীল রং লাগালাম। তারপর রং খেলতে খেলতে মাথা থেকে পা পর্যন্ত রঙিন হয়ে গেলাম। সবাই হাসছিল, আনন্দ করছিল। এমন সময় অভিষেক আমাকে একপাশে ডেকে নিয়ে গেল। বলল, মা, তোমাকে একটা কথা বলবো। আমি ভাবলাম হয়তো সে কোনো সারপ্রাইজ দিতে চায়। কিন্তু তখন কি জানতাম যে এই কথাটি আমার জীবন বদলে দেবে। আমি অভিষেককে অনুসরণ করে ছাদের একপাশে গেলাম। সে হঠাৎ আমাকে জড়িয়ে ধরে বলল, মা, রং তোমাকে আরও সুন্দর করেছে। আমি তোমাকে ভালোবাসি, আমার স্ত্রী হিসেবে চাই। আজ এই উৎসবের দিনে তুমি আমাকে বিয়ের কথা দাও। আমি হতবাক হয়ে গেলাম। আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। এটা কি সত্যি আমার ছেলে অভিষেক? আমার বুক ধড়ফড় করতে লাগল। আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে যেন আমার ছেলে নয়। আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। তুমি পাগল হয়ে গেছ? আমি তোমার মা, আমি চিৎকার করে উঠলাম। কিন্তু সবাই রং খেলায় এত মশগুল ছিল যে কেউ আমাদের দেখছিল না। তখন অভিষেক হাসতে শুরু করল। হাসতে হাসতে সে বলল, মা, আসলে আমি তোমার আসল ছেলে নই। তার কথা শুনে আমি আরও বেশি হতবাক হয়ে গেলাম। এ কি বলছে সে? সে বলতে লাগল, আমি অভিষেক নই। আমি হচ্ছি অভিজিৎ, অভিষেকের যমজ ভাই। আমরা জন্মের পরেই আলাদা হয়ে গিয়েছিলাম। তুমি আমাকে কখনো দেখোনি। আমি তখন পুরোপুরি বিভ্রান্ত। আমার কোনো যমজ সন্তান নেই। অভিষেক আমার একমাত্র ছেলে। অভিজিৎ বলে কেউ নেই। এই লোকটা কে? কেন সে এসব বলছে? সে আমার ছেলের মতো দেখতে কেন? তুমি কে? তুমি আমার ছেলেকে কি করেছ? আমি ভয়ে কাঁপতে লাগলাম। সে গম্ভীর হয়ে বলল, মা, আমি তোমার শত্রু নই। আমি অনেক দূর থেকে এসেছি তোমাকে একটা সত্য বলতে। তুমি যাকে তোমার ছেলে মনে করো সে আসলে তোমার ছেলে নয়।
20 বছর আগে হাসপাতালে দুটি শিশু জন্মেছিল। একজন ছিল অভিষেক, আরেকজন ছিলাম আমি, অভিজিৎ। কিন্তু একজন লোক আমাদের বদল করে দিয়েছিল গু। আমি তার কথা বিশ্বাস করতে পারছিলাম না। ওর মুখের রঙে আবির আর গুলাল লেগে আছে, চোখে অন্য একটা চাহনি। আমি ভয়ে পিছিয়ে যেতে লাগলাম। না, এটা সম্ভব না। তুমি মিথ্যা বলছ, আমি বললাম। সে পকেট থেকে একটা ছবি বের করল। এটা দেখো। এটা আমাদের জন্মের সময়কার ছবি। আমরা দুজন একসাথে আছি। ছবিটা দেখে আমি আরও বেশি বিভ্রান্ত হয়ে পড়লাম। সেখানে দুটি শিশু একসাথে শুয়েছিল, একদম একই রকম দেখতে, যেন এক ছাঁচে ঢালা। কিন্তু কেন? কে আমার সন্তানদের বদল করে দিয়েছিল? কেন? আমি কাঁদতে শুরু করলাম। অভিজিৎ বলল, মা, আমি তোমাকে সব বলব। কিন্তু তোমাকে শান্ত থাকতে হবে। আমরা বিপদে আছি। অভিষেক বিপদে আছে। আমি তাকে বাঁচাতে এসেছি। আমি তখন পুরোপুরি হতবাক। একদিকে আমার সন্তানের পরিচয় নিয়ে সন্দেহ, অন্যদিকে এই অজানা লোকের কথা। কে সত্যি বলছে? কি সত্যি? আমি কি স্বপ্ন দেখছি? অভিষেক কোথায়? সে ঠিক আছে তো? আমি ভয়ে জিজ্ঞেস করলাম। অভিষেক বন্দী হয়ে আছে। একটা গোপন সংগঠন তাকে ধরে নিয়ে গেছে। তারা তোমাদের পরিবারের পিছনে লেগেছে, সে ধীরে ধীরে বলতে লাগল। কেন? আমাদের পরিবারের সাথে কার কি শত্রুতা? আমি জিজ্ঞেস করলাম। সে আমার হাত ধরে বলল, মা, তোমার স্বামী কি তোমাকে কখনো তার অতীত সম্পর্কে বলেছেন? তিনি কি পূর্বে কি কাজ করতেন, কোথায় থাকতেন সে সম্পর্কে কিছু বলেছেন? আমি মাথা নাড়লাম। না, তিনি তার অতীত নিয়ে কখনো বেশি কথা বলেন না। আমি জানি তিনি একটা বড় কোম্পানিতে কাজ করেন, অনেক বড় পদে আছেন। কিন্তু এর বেশি কিছু জানি না। তিনি আসলে কে জানো? অভিজিৎ জিজ্ঞেস করল। আমি মাথা নাড়লাম। তিনি একসময় একটা গোপন সংস্থার প্রধান ছিলেন। এক সময় তিনি অনেক গুরুত্বপূর্ণ গোপন তথ্য রক্ষা করতেন। এখন সেই তথ্য চুরি করার জন্য তোমাদের পিছনে লেগেছে একটা আন্তর্জাতিক সংগঠন। আমি অবাক হয়ে শুনছিলাম। আমার স্বামী একজন সাধারণ ব্যবসায়ী, কোনো গোপন সংস্থার সাথে তার কি সম্পর্ক? অভিষেককে বাঁচাতে হলে তোমাকে আমার সাথে আসতে হবে। তোমার স্বামীকে সাবধান করতে হবে। তিনি বিপদে আছেন। অভিজিৎ বলল। আমি দ্বিধায় পড়লাম। আমি কাকে বিশ্বাস করব? কি করব? এসব কি সত্যি নাকি কোনো ষড়যন্ত্র? আমি কি করে বিশ্বাস করব যে তুমি সত্যি বলছ? যে তুমি আমার সন্তানের শত্রু নও? আমি জিজ্ঞেস করলাম। সে আবার পকেট থেকে আরেকটি কাগজ বের করল। এই দেখো, এটা আমার জন্ম সার্টিফিকেট। এখানে তোমার আর বাবার নাম আছে। আমি কাগজটা দেখলাম। সত্যিই সেখানে আমার আর দেবব্রতের নাম ছিল, জন্ম তারিখ ঠিক অভিষেকের মতোই। মা, আমাদের সময় কম। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। তুমি কি আমার সাথে আসবে অভিষেককে বাঁচাতে? সে জিজ্ঞেস করল। আমি ভয়ে কাঁপছিলাম। কিন্তু একজন মায়ের হৃদয় সন্তানের জন্য সব বিপদ মাথা পেতে নিতে পারে। অভিষেক বিপদে থাকলে আমি যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত। আমি তোমার সাথে যাব। কিন্তু আগে আমাকে দেবব্রতকে বলতে দাও। আমি বললাম। না, তাকে এখন বলা যাবে না। তার ফোন ট্র্যাক করা হচ্ছে। আমাদের এখনই যেতে হবে, সে বলল। কিন্তু আমি দ্বিধা করছিলাম। মা, বিশ্বাস করো, এটাই একমাত্র উপায়। আমরা পরে বাবাকে জানাবো। অভিজিৎ বলল। আমি দীর্ঘশ্বাস ফেললাম। ঠিক আছে। কিন্তু আমি সুমিকে একটা কথা বলে আসি। মা, আমরা সবাইকে বিপদে ফেলব। তাদের এখন কিছু না জানানোই ভালো। অভিষেককে বাঁচানোর জন্য আমাদের এখনই যেতে হবে। অভিজিৎ জোর দিয়ে বলল। আমি কিছুক্ষণ ভাবলাম। যদি অভিষেক সত্যিই বিপদে থাকে তাহলে আমাকে যেতে হবে। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। ঠিক আছে। আমি তোমার সাথে যাব। কিন্তু আমি একবার সবাইকে দেখে নিতে চাই। আমি বললাম। অভিজিৎ রাজি হল। আমি ফিরে এলাম উৎসবের মাঝে। সবাই তখনও রং খেলায় মত্ত। দেবব্রতকে দেখলাম তার বন্ধুদের সাথে হাসছে। সুমি তার বান্ধবীদের সাথে নাচছে। আমার পরিবার, আমার সব কিছু। কয়েক মিনিট পর আমি অভিজিতের সাথে বেরিয়ে পড়লাম। সে আমাকে নিয়ে একটা গাড়িতে উঠল। গাড়িতে আরও দুজন লোক ছিল। তারা গম্ভীর মুখে আমাদের দিকে তাকাল। কোথায় যাচ্ছি আমরা? আমি জিজ্ঞেস করলাম। একটা নিরাপদ জায়গা। সেখানে তোমার সাথে কিছু লোক কথা বলতে চান।
তারা তোমাকে সব ব্যাপারে সাহায্য করবেন ও অভিজিৎ বলল। গাড়ি চলতে শুরু করল। আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। কলকাতার রাস্তা দ্রুত পিছনে সরে যাচ্ছে। আমি কি ঠিক সিদ্ধান্ত নিয়েছি? আমার পরিবার কি ঠিক থাকবে? আমি কি আবার তাদের দেখতে পাব? গাড়ি শহরের বাইরে চলে গেল। অনেকক্ষণ যাওয়ার পর আমরা একটা বড় বাড়ির সামনে এসে থামলাম। বাড়িটা নির্জন এলাকায়, চারপাশে গাছপালা। এখানে কে আছে? আমি জিজ্ঞেস করলাম। তোমার অতীত ও অভিজিৎ বলল। আমরা গাড়ি থেকে নামলাম। বাড়ির দরজা খুলে বেরিয়ে এলো একজন মহিলা, বয়স 50-এর কাছাকাছি, চোখে চশমা, পরনে সাদা শাড়ি। অনিন্দিতা, অনেক দিন পর তোমাকে দেখলাম। কেমন আছো? তিনি বললেন। আমি অবাক। আপনি আমাকে চেনেন? আমি আপনাকে চিনি না গি। তুমি আমাকে চেনো না, কিন্তু আমি তোমাকে চিনি। আমি তোমার জন্মের সময় থেকে তোমাকে দেখেছি কি, তিনি বললেন। আমি আরও বিভ্রান্ত হয়ে পড়লাম। এই মহিলাকে? তিনি আমার জন্ম সম্পর্কে কি জানেন? চলো, ভেতরে আসো। তোমাকে অনেক কিছু বলার আছে কি, তিনি আমাকে ভেতরে নিয়ে গেলেন। বাড়ির ভেতরটা সুন্দর করে সাজানো। পুরনো আমলের আসবাবপত্র, দেয়ালে ছবি। আমি একটা সোফায় বসলাম। অভিজিৎ আমার পাশে বসল। মহিলা চা নিয়ে এলেন। অনিন্দিতা, আমার নাম অঞ্জলি দেবী। আমি একসময় তোমার বাবার সাথে কাজ করতাম গু। আমার বাবা? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, তোমার বাবা মহেন্দ্র চৌধুরী। তিনি একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন ও অঞ্জলি দেবী বললেন। আমি আরও বিভ্রান্ত হয়ে গেলাম। কিন্তু আমার বাবা তো বিজ্ঞানী ছিলেন না। তিনি একজন শিক্ষক ছিলেন গু। অঞ্জলি দেবী মাথা নাড়লেন। যাকে তুমি তোমার বাবা মনে করো, তিনি আসলে তোমার বাবা নন। তোমার আসল বাবা মহেন্দ্র চৌধুরী, যিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আবিষ্কার করেছিলেন। কিন্তু সেই আবিষ্কারের কারণে তিনি বিপদে পড়েছিলেন গু। আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমার মাথা ঘুরছিল। আমার আসল বাবাকে? আমার পরিবার কারা? আমি কে? আমি জিজ্ঞেস করলাম, কণ্ঠ কাঁপছিল। অঞ্জলি দেবী একটা পুরনো বাক্স খুললেন। সেখান থেকে একটা পুরনো ফটো অ্যালবাম বের করলেন। এই দেখো, এই ছবিতে তোমার আসল বাবা মা আছেন। এটা তোমার জন্মের কয়েকদিন পরের ছবি। আমি ছবিটা দেখলাম। একজন সুন্দরী মহিলা একটি শিশুকে কোলে নিয়ে আছেন, পাশে একজন চশমা পরা পুরুষ। আমার বাবা মা? তারা কারা? তোমার আসল নাম অন্বিতা চৌধুরী। তোমার জন্ম হয়েছিল 1977 সালে, কলকাতার একটি প্রাইভেট হাসপাতালে গু। অঞ্জলি দেবী বললেন। আমি আরও ছবি দেখতে লাগলাম। আমার বাল্যকালের ছবি, আমার যাকে বাবা মা মনে করতাম তাদের সাথে নয়, এই অপরিচিত লোকদের সাথে। আমার সাথে এমন কেন হলো? কেন আমাকে আমার আসল পরিবার থেকে আলাদা করা হলো? আমি কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলাম। অঞ্জলি দেবী আমার হাত ধরলেন। অন্বিতা, তোমার বাবা একটি বিশেষ সূত্র আবিষ্কার করেছিলেন। সেই সূত্রের সাহায্যে একটি শক্তিশালী শক্তি উৎপাদন করা যেত। তিনি চেয়েছিলেন এই আবিষ্কার মানবতার কল্যাণে ব্যবহার করতে। কিন্তু একটি আন্তর্জাতিক সংগঠন চেয়েছিল এটি অস্ত্র হিসেবে ব্যবহার করতে গু। অভিজিৎ বলল, তোমার বাবা সেই সূত্রটি কাউকে দিতে রাজি হননি। তিনি সেটি লুকিয়ে রেখেছিলেন এবং বলেছিলেন যে তিনি এটি ধ্বংস করে দিয়েছেন। কিন্তু সেই সংগঠন বিশ্বাস করেনি। তারা তোমার পরিবারকে হুমকি দিয়েছিল গু। অঞ্জলি দেবী আরও বললেন, তারপর তোমার বাবা মা সিদ্ধান্ত নিলেন তোমাকে নিরাপদ রাখার জন্য অন্য একটি পরিবারে পাঠাতে হবে। তাই তোমাকে দত্তক দেওয়া হয়েছিল। কিন্তু শুধু তোমাকে নয়, তোমার ভাইকেও। আমার ভাই? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, তোমার একটি যমজ ভাই ছিল। তার নাম অনির্বাণ। তাকেও অন্য এক পরিবারে দত্তক দেওয়া হয়েছিল গু। আমি অভিজিতের দিকে তাকালাম। না, আমি অনির্বাণ নই। আমি অভিজিৎ, অভিষেকের যমজ ভাই। আমার কাহিনী আলাদা ঘে। অভিজিৎ বলল। তাহলে আমার ভাই কোথায়? আমার বাবা মা কোথায়? আমি জিজ্ঞেস করলাম। অঞ্জলি দেবী দীর্ঘশ্বাস ফেললেন। তোমার বাবা মা দুর্ঘটনায় মারা গেছেন 20 বছর আগে। তোমার ভাই অনির্বাণকে নিরাপদে লুকিয়ে রাখা হয়েছিল। কিন্তু এখন সেই সংগঠন আবার সক্রিয় হয়ে উঠেছে। তারা খুঁজে বের করেছে যে তোমরা এখনও বেঁচে আছো গু। আর তারা তোমার স্বামী দেবব্রতকেও খুঁজে বের করেছে। দেবব্রত আসলে একজন গোয়েন্দা, যিনি তোমাকে রক্ষা করার জন্য তোমার স্বামী হিসেবে ভূমিকা পালন করছিলেন ও অভিজিৎ যোগ করল। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমার পুরো জীবনটাই একটা মিথ্যার উপর তৈরি।
দেবব্রত আমার আসল স্বামী নয়? আমাদের বিয়ে, আমাদের সন্তানরা? তোমার সন্তানরা তোমাদেরই সন্তান। কিন্তু দেবব্রত আসলে তোমার বাবার গবেষণাগারে কাজ করতেন। তিনি তোমাকে রক্ষা করার জন্য এই ভূমিকা নিয়েছিলেন ও অঞ্জলি দেবী বললেন। আমি কাঁদতে লাগলাম। আমার পুরো জীবনটাই একটা মিথ্যা? আমার স্বামী, আমার পরিবার, আমার পরিচয় সবই মিথ্যা? তাহলে অভিষেক? তাকে কেন অপহরণ করা হয়েছে? আমি জিজ্ঞেস করলাম। কারণ তারা ভেবেছে অভিষেক তোমার আসল ছেলে নয়, বরং তোমার ভাই অনির্বাণ। তারা মনে করে অনির্বাণ তোমার বাবার সূত্রের রহস্য জানে। অভিজিৎ ব্যাখ্যা করল। এবং তারা তোমাকেও খুঁজছে। কারণ তারা মনে করে তোমার বাবা তোমাকে সেই সূত্রের একটি অংশ দিয়ে গেছেন। অঞ্জলি দেবী বললেন। কিন্তু আমি কিছুই জানি না। আমি কিভাবে অভিষেককে বাঁচাতে পারি? আমি জিজ্ঞেস করলাম। অঞ্জলি দেবী একটি পুরনো বাক্স খুলে একটি ছোট নোটবুক বের করলেন। এটা তোমার বাবার ডায়েরি। এর মধ্যে সেই সূত্রের রহস্য লুকানো আছে। তুমি এটা পড়ো, হয়তো তুমি বুঝতে পারবে। আমি ডায়েরিটা হাতে নিলাম। এটা পুরনো, পাতাগুলো হলুদ হয়ে গেছে। প্রথম পাতায় লেখা, অন্বিতা, আমার মেয়ে, যদি কখনো এই ডায়েরি তোমার হাতে আসে। আমি ডায়েরি পড়তে শুরু করলাম। আমার বাবার হাতের লেখা, যাকে আমি কখনো চিনিনি। তার কথা, তার গবেষণা, তার ভয়। ঘণ্টাখানেক পরে আমি ডায়েরি শেষ করলাম। আমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। আমার বাবা মারা যাননি দুর্ঘটনায়। তাকে হত্যা করা হয়েছিল। আমি বললাম, কণ্ঠ ভারী। অঞ্জলি দেবী মাথা নাড়লেন। হ্যাঁ, তিনি জানতেন যে তাকে হত্যা করা হবে। তাই তিনি আগেই সেই সূত্রটি লুকিয়ে রেখেছিলেন এবং তোমাকে এবং তোমার ভাইকে নিরাপদে সরিয়ে রেখেছিলেন। সূত্রটি কোথায় লুকানো আছে? অভিজিৎ জিজ্ঞেস করল। আমি ডায়েরির একটি পাতা দেখালাম। এখানে একটি মানচিত্র আছে। সূত্রটি লুকানো আছে আমাদের পুরনো বাড়িতে, একটি গোপন ঘরে। কি সেই বাড়ি কোথায়? অঞ্জলি দেবী জিজ্ঞেস করলেন। দার্জিলিংয়ে, পাহাড়ের উপরে। বাবা লিখেছেন যে বাড়িটি এখনও আছে, কিন্তু কেউ সেখানে থাকে না। আমি বললাম। অভিজিৎ উঠে দাঁড়াল। আমাদের সেখানে যেতে হবে। অভিষেককে বাঁচাতে হলে সূত্রটি খুঁজে বের করতে হবে। কিন্তু অভিষেক কোথায়? আমি জিজ্ঞেস করলাম। আমাদের তথ্য অনুযায়ী তাকে দার্জিলিংয়ের কাছেই একটি গোপন ঘাঁটিতে আটকে রাখা হয়েছে। তারা তাকে জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু সে কিছুই জানে না। অঞ্জলি দেবী বললেন। আমাদের দ্রুত যেতে হবে। তারা অভিষেককে আঘাত করতে পারে। অভিজিৎ বলল। আমি উঠে দাঁড়ালাম। আমি প্রস্তুত। চলো, আমরা যাই। কিন্তু ঠিক তখনই বাইরে থেকে একটা জোর শব্দ হল। কেউ যেন দরজায় ধাক্কা দিচ্ছে। তারা এসে গেছে, অঞ্জলি দেবী চিৎকার করে উঠলেন। অভিজিৎ দ্রুত আমার হাত ধরে টানল। এদিকে আসো। আমাদের পালাতে হবে। আমরা বাড়ির পেছনের দিকে দৌড়ে গেলাম। অঞ্জলি দেবী একটা গোপন দরজা খুললেন। এই সুড়ঙ্গ দিয়ে যাও। এটা তোমাদের নিরাপদে বাইরে নিয়ে যাবে। আপনি আসবেন না? আমি জিজ্ঞেস করলাম। না, আমি তাদের আটকে রাখব। তোমরা সূত্রটি খুঁজে বের করো এবং অভিষেককে বাঁচাও, তিনি বললেন। আমি তাকে জড়িয়ে ধরলাম। ধন্যবাদ, অঞ্জলি আন্টি। যাও দ্রুত, তিনি বললেন। অভিজিৎ আমাকে টেনে নিয়ে সুড়ঙ্গের ভেতরে ঢুকল। সুড়ঙ্গটা অন্ধকার, কিন্তু অভিজিতের কাছে একটা টর্চ ছিল। আমরা দ্রুত এগিয়ে চললাম। এই সুড়ঙ্গ কোথায় গিয়ে শেষ হবে? আমি জিজ্ঞেস করলাম। নদীর ধারে। সেখানে একটা নৌকা আছে। আমরা সেটা দিয়ে পালাব, অভিজিৎ বলল। আমরা প্রায় 10 মিনিট ধরে সুড়ঙ্গ দিয়ে হাঁটলাম। শেষে আমরা বাইরে বেরিয়ে এলাম। সামনে একটা নদী, চাঁদের আলো চকচক করছে। ওই যে নৌকা, অভিজিৎ দেখিয়ে দিল। আমরা নৌকার দিকে দৌড়ে গেলাম। কিন্তু হঠাৎ পিছন থেকে একটা আওয়াজ হল। অন্বিতা দেবী, দাঁড়ান। আমরা ঘুরে দেখলাম একজন লোক, হাতে বন্দুক। তার পিছনে আরও 2 জন লোক। কে আপনি? আমি জিজ্ঞেস করলাম, ভয়ে কাঁপছিলাম। আমার নাম রাজীব সিংহ। আমি ডার্ক ফোর্স নামক সংগঠনের প্রধান। আপনার বাবার সূত্রটি আমাদের দিন, তাহলে আপনার ছেলেকে ছেড়ে দেব, লোকটি বলল। অভিজিৎ আমাকে তার পিছনে টেনে নিল। আপনি মিথ্যা বলছেন। আপনি কখনোই ওকে ছাড়বেন না। রাজীব হাসল। ঠিক আছে। তাহলে হয় আপনারা আমাদের সাথে আসুন, নয়তো আমরা এখানেই আপনাদের শেষ করে দেব। আমি ভয়ে পিছিয়ে গেলাম। কি করব এখন? কিভাবে এই বিপদ থেকে বাঁচব?
অভিজিৎ হঠাৎ একটা ছোট ডিভাইস বের করল। আপনি কি এটা খুঁজছেন? রাজীবের চোখ বড় হয়ে গেল। সূত্রটি। এটাই সেই অনুশক্তি ডিভাইস। হ্যাঁ, এটাই সেই ডিভাইস। এটা আমার কাছে আছে। আপনি যদি অভিষেককে ছেড়ে দেন তাহলে আমি আপনাকে এটা দেব, ও অভিজিৎ বলল। রাজীব কিছুক্ষণ ভাবল। ঠিক আছে। কিন্তু আমি কিভাবে বিশ্বাস করব যে ওটা আসল? আমি আপনাকে প্রমাণ দিচ্ছি। অভিজিৎ ডিভাইসটা খুলল এবং একটা বোতাম টিপল। হঠাৎ চারপাশে এক তীব্র আলো ছড়িয়ে পড়ল। আমি চোখ বন্ধ করে ফেললাম। কয়েক সেকেন্ড পরে আলো মিলিয়ে গেল। এটাই প্রমাণ। এটা আসল, ও অভিজিৎ বলল। রাজীব মুগ্ধ হয়ে ডিভাইসের দিকে তাকিয়েছিল। অবিশ্বাস্য। ডা চৌধুরী সত্যিই একটি অসাধারণ আবিষ্কার করেছিলেন। এখন আপনার কথা রাখুন। অভিষেককে ছেড়ে দিন, অভিজিৎ দাবি করল। রাজীব হেসে উঠল। আসলে আমরা অভিষেককে ধরিনি। সে নিরাপদে আছে। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। কি বলছেন আপনি? আপনি তো বললেন। আমি মিথ্যা বলেছিলাম। রাজীব বলল। আমরা অন্য কাউকে ধরেছি, যার নাম অনির্বাণ। তোমার আসল ভাই। আমার ভাই? আমি চিৎকার করে উঠলাম। হ্যাঁ, তোমার যমজ ভাই। তাকে ধরে আনা হয়েছে আমাদের ঘাঁটিতে। এখন তুমি আমাদের সাথে আসবে, নয়তো তাকে মেরে ফেলা হবে। রাজীব বলল। আমি অভিজিতের দিকে তাকালাম। সে আমাকে ইশারা করল শান্ত থাকতে। ঠিক আছে, আমি আপনাদের সাথে যাব। কিন্তু সূত্রের বিনিময়ে আমার ভাইকে ছেড়ে দিতে হবে। আমি বললাম। রাজীব মাথা নাড়ল। সূত্র চাই, তোমাকেও চাই, তোমার ভাইকেও চাই। তোমাদের দুজনের মধ্যে কোথাও সেই গোপন তথ্য লুকানো আছে। অভিজিৎ রাজীবের দিকে ডিভাইসটা ছুঁড়ে মারল। ধরো। এটা নাও। রাজীব ডিভাইসটা ধরতে গিয়ে বন্দুক ফেলে দিল। সেই সুযোগে অভিজিৎ আমার হাত ধরে টেনে নিয়ে নৌকার দিকে দৌড়ে গেল। ওদের ধরো, রাজীব চিৎকার করে উঠল। আমরা নৌকায় উঠে পড়লাম। অভিজিৎ দ্রুত নৌকা চালু করল। নৌকা নদীতে ভেসে উঠল। পিছন থেকে গুলির শব্দ হল। কিন্তু আমরা তখন পর্যাপ্ত দূরে চলে গিয়েছিলাম। ওটা কি ছিল? সেই ডিভাইস? আমি জিজ্ঞেস করলাম। অভিজিৎ হাসল। না, ওটা একটা সাধারণ ফ্ল্যাশলাইট ছিল, যেটাকে আমি একটু মডিফাই করেছিলাম। আসল সূত্র তোমার বাবার বাড়িতে লুকানো আছে। আমি গভীর শ্বাস নিলাম। আমার ভাই অনির্বাণ। তাকে কি সত্যি ধরা হয়েছে? অভিজিৎ মাথা নাড়ল। হ্যাঁ, তাকে ধরা হয়েছে। কিন্তু আমরা তাকে উদ্ধার করব। তবে আগে আমাদের সূত্রটি খুঁজে বের করতে হবে। আমরা কোথায় যাচ্ছি? আমি জিজ্ঞেস করলাম। শিলিগুড়ি। সেখান থেকে আমরা দার্জিলিং যাব। তোমার বাবার বাড়ি খুঁজে বের করব। অভিজিৎ বলল। নৌকা নদীর মাঝখানে চলছিল। চাঁদের আলো চারপাশ রূপালি দেখাচ্ছিল। আমি আকাশের দিকে তাকালাম। তারাগুলো টিমটিম করছে। অভিজিৎ, তুমি আসলে কে? তুমি কেন আমাকে সাহায্য করছ? আমি জিজ্ঞেস করলাম। অভিজিৎ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমি অভিষেকের যমজ ভাই ঠিকই। কিন্তু আমরা দত্তক নেওয়া হয়েছিলাম আলাদা পরিবারে। আমি জানতাম না যে আমার একটা ভাই আছে। যখন জানতে পারলাম তখন তাকে খুঁজতে বের হলাম। কিন্তু তার আগেই ডার্ক ফোর্স আমাকে ধরে ফেলল। তারা তোমাকে ধরেছিল? তারপর? আমি জিজ্ঞেস করলাম। আমি তাদের সাথে কাজ করার ভান করেছিলাম। তাদের বিশ্বাস অর্জন করেছিলাম। তারা আমাকে বলেছিল অভিষেককে খুঁজে বের করতে। কিন্তু আমি অভিষেককে সাবধান করে দিয়েছিলাম। তারপর আমি তোমার কাছে এসেছিলাম। অভিজিৎ বলল। কিন্তু তুমি যে কথা বললে হোলি উৎসবের সময়। আমি ইতস্ত। আমি একটু হাসলাম। সেটা কাজ করেছিল বটে। আমরা আরও অনেকক্ষণ নৌকায় যাত্রা করলাম। শেষে শিলিগুড়ির কাছে এসে পৌঁছালাম। অভিজিৎ নৌকা ভাড়া দিল এবং আমরা একটা গাড়ি ভাড়া করলাম দার্জিলিং যাওয়ার জন্য। তোমার কাছে মানচিত্র আছে তোমার বাবার বাড়ি খুঁজে বের করার জন্য? অভিজিৎ জিজ্ঞেস করল। আমি ডায়েরিটা খুললাম। হ্যাঁ, এখানে আছে। তিগার হিল রোডে একটা বাড়ি। বাড়িটার নাম অদৃশিখর। গাড়ি পাহাড়ি রাস্তা দিয়ে উঠতে লাগল। সকাল হয়ে গিয়েছিল। চারপাশে সবুজ পাহাড়, মেঘের উপর সূর্যের আলো পড়ে এক অপূর্ব দৃশ্য তৈরি হয়েছিল। কতদিন আগে তোমার বাবা মা মারা গিয়েছিলেন? আমি জিজ্ঞেস করলাম।
প্রায় 5 বছর আগে একটা কার দুর্ঘটনায় অভিজিৎ বলল। তারপর আমি অনাথাশ্রমে ছিলাম। তারপর আমি আমার অতীত সম্পর্কে খুঁজতে শুরু করি এবং আবিষ্কার করি আমার একটা যমজ ভাই আছে।